আসসালামু আলাইকুম, আপনারা সবাই অনেক ভালো আছেন। ভিভো আমাদের স্টুডিওতে পাঠিয়ে দিয়েছে একটা স্পেশাল গিফট বক্স, যেখানে লেখা রয়েছিল ভিভো V30 5G ডিলাইট ইন এভরি পোর্ট্রেট লাইট ইট আপ। সো এই বক্সটার ভিতরে কি রয়েছে আপনাদেরকে সাথে নিয়ে আনবক্সিং করবো। বাট তার আগে একটা কথা বলি, আপনারা যারা ভিভো V30 ফোনটা প্রি বুক করবেন, এবং প্রি বুকের টাইম হলো মার্চের 4 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত, তারাও আমাদের মতো এই স্পেশাল গিফট বক্স পাবেন। বাট অবশ্যই সেটা যারা শুধু প্রি বুক করবেন তারাই পাবেন। এই নিউজ চলুন আমরা দেখে নিই এই বক্সের ভিতরে কি রয়েছে। বক্সটি ওপেন করার পর লেফট সাইডে রয়েছিল ভিভো V30 এর একটা বক্স, অর্থাৎ বোঝা যাচ্ছে যে এটার ভিতরে ভিভো V30 ফোনটা রয়েছে। তার পাশাপাশি যদি আমি এটা রেখে দিই তাহলে পিকক ফেদার রয়েছে, অর্থাৎ ময়ূরের পালক রয়েছে। তার পাশাপাশি ঠিক তার নিচেই ডান দিকে রয়েছে হলো একটা ওয়াচ, যেটার নাম হলো ওয়াচ 1 প্রো রিরো ব্র্যান্ডের, এবং সেই সাথে ঠিক তার উপরের দিকে কতগুলো পোর্ট্রেটের মতো ছবি রয়েছে, অনেকটা পোস্ট কার্ডের মতো। আপনারা চাইলে ব্যাক সাইডে নাম ঠিকানা লিখে আপনি আপনার প্রিয়জনকে গিফট করতে পারবেন। ভেরি ইন্টারেস্টিং একটা জিনিস, এখনকার যুগে আসলে এই টাইপের পোস্ট কার্ড খুব একটা দেখা যায় না। থ্যাংক ইউ জানাবো ভিভোকে এই ধরনের জিনিস আমাদেরকে গিফট করার জন্য। সো আমরা এটা হয়তো আমাদের প্রিয়জনকে পাঠাতে পারবো। এনিওয়েজ, যেটা বলতে চাচ্ছি, এখন আমরা এই ফোনটার আনবক্সিং করব ভিভো V30। বাট তার আগে একটা কথা বলি, রিরোর এই যে ওয়াচটা রয়েছে ওয়াচ 1 প্রো, এটার প্রাইস হলো 4799 টাকা। এবং সেই সাথে আরেকটা খুব ইম্পর্টেন্ট বিষয় আমি বলবো এই ফোনটা আনবক্সিং করার আগে, সেটা হলো আপনারা যারা এই ফোনটা কিনবেন বা প্রি বুক করবেন বা ফার্স্ট সেল যখন থাকবে, মানে মাত্র বিক্রি করা শুরু হবে, তখন 1999 টাকা দিয়ে আপনারা ওয়ারি ফ্রি একটা ইন্স্যুরেন্স করতে পারবেন এই ফোনটার। এবং ওই টাকার বিনিময়ে, অর্থাৎ এই 2000 টাকা দিলে যখন আপনি ভিভো V30 ফোনটা ইউজ করবেন, 1 বছরের মধ্যে যদি আপনার ডিসপ্লে, ব্যাক প্যানেল অথবা যদি অন্য কোনো খুব এক্সপেন্সিভ কোনো পার্টস নষ্ট হয়, তাহলে একবারের জন্য আপনারা সেটা ফ্রিতে রিপ্লেস করতে পারবেন উইথ ফ্রি সার্ভিস। সো এটা খুব ইন্টারেস্টিং। যারা আমরা দামি ফোন কিনি, আই থিঙ্ক এটা অনেকেরই প্রয়োজন। একটা যদি এরকম ইন্স্যুরেন্স থাকে এটা ভালোই হয়। সো আপনারা যারা প্রি বুক করবেন বা এই ফোনটা কিনবেন, তারা চাইলে ওই 1999 টাকা দিয়ে এই ওয়ারি ফ্রি ইন্স্যুরেন্সটা চাইলে করে নিতে পারেন। যাই হোক, কথা না বাড়িয়ে চলুন আমরা চলে যাই এই ফোনটার আনবক্সিংয়ে। মোবাইলটির বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়ালস, সিম ট্রে ইজেক্টর, সফট প্লাস্টিক ব্যাক কভার, 80 ওয়াটের চার্জার, টাইপ সি USB চার্জিং কেবল এবং ভিভো V30 মোবাইলটি। এই মোবাইলটার ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে প্রথমেই যেটা বলবো, এই ফোনটার থিকনেস হলো 7.45 মিলিমিটার, অর্থাৎ বেশ চিকন, তার পাশাপাশি বেশ পাতলা এবং সেই সাথে বেশ হালকাও। এটার ওয়েটও মাত্র 186 গ্রাম। তার পাশাপাশি রিয়ার প্যানেলে এক ধরনের ম্যাট টেক্সচারের এন্ডিং বা ফিনিশিং দেওয়া রয়েছে, যার কারণে দূর থেকে হাতে দেখতেও যেমন ভালো লাগে, হাতে গ্রিপ করে ধরেও একটা প্রিমিয়াম ফিল পাওয়া যাচ্ছিল। সেই সাথে ডিসপ্লেতে স্পেশাল এক ধরনের প্রোটেকশন রয়েছে এবং রয়েছে IP54 এর সার্টিফিকেশন, অর্থাৎ ছিটে ফোটা পানি এবং ধুলাবালি লাগলে এই ফোনের ডিসপ্লেতে বা এই ফোনটাতে কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। এছাড়াও মোবাইলটির রিয়ার প্যানেলে রয়েছিল দুইটা 50 মেগাপিক্সেলের ক্যামেরা, এবং তার ঠিক নিচে রয়েছিল ভিভোর স্পেশাল অরা লাইট ভার্সন 3 ক্যাটাগরির, অর্থাৎ এটা সম্পূর্ণ নিউ জেনারেশনের অরা লাইট নিয়ে এসেছে ভিভো এই ফোনে। এটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করবো। বাট তার আগে একটা কথা বলে রাখি, আমার কাছে থাকা এই ফোনটার কালার ভেরিয়েন্টের নাম হলো নোবেল ব্ল্যাক। এই মোবাইলটার আরও একটি কালার ভেরিয়েন্ট রয়েছে, সেটার নাম হলো পিকক গ্রিন। বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে রাইট সাইডে রয়েছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন, লেফট সাইডে কিছু নেই। মোবাইলটির উপর অংশে রয়েছিল নয়েজ ক্যান্সেলেশন মাইক, মোবাইলটির নিচের অংশে রয়েছিল মেইন স্পিকার, প্রাইমারি মাইক, USB টাইপ সি চার্জিং পোর্ট এবং হাইব্রিড সিম কার্ড ট্রে। এবং এই মোবাইলটিতে থাকা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পজিশন আমার কাছে একদম ঠিকঠাক জায়গায় রয়েছে বলে মনে হচ্ছে। তার পাশাপাশি টাচ করার সাথে সাথে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি খুব ফাস্ট আনলক করছিল। সেই সাথে মোবাইলটিতে ইম্পর্টেন্ট আরও 40টি সেন্সরস রয়েছে। এই মোবাইলটিতে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছিল Android 14 ভার্সন। ইউআইটা হলো ফান টাচ ওএস, একদম লেটেস্ট 14 ভার্সনের ইউআই। এবং সেই সাথে এই ফোনটা তো 12 GB র্যামের ফোন, তার পাশাপাশি আবার 12 GB এক্সট্রা ভার্চুয়াল র্যাম ইউজ করার অপশন রয়েছে। আর ফোনটার ইউআই পারফরমেন্সের কথা বলতে গেলে আমরা খুব একটা আননেসেসারি অ্যাপস বা ব্লটারে দেখা পাইনি, দুই একটা আছে, সেগুলো আপনারা ডিলিট করতে পারবেন। আর কমফোর্টনেসের কথা যদি বলতে চাই, একদম বাটার স্মুথ পারফরমেন্স পেয়েছি এই ফোনটার ইউআই থেকে। আর ভিভো ফোনে আসলে ইউআই নিয়ে কমপ্লেন কখনো খুব একটা আমরা পাইনি এর আগেও, আর এই ফোনে তো প্রশ্নই আসে না এই বাজেট রেঞ্জের ফোনগুলোতে। যাই হোক, আমরা এক্সট্রিম ইউজ করেছি, অনেক অ্যাপসও ব্যাকগ্রাউন্ডে রান করে প্লে করেছি, অনেকগুলো গেমসও দেখা গেল যে ব্যাকগ্রাউন্ডে রান করে সলভ করে ইউজ করেছি। কোনো ধরনের কোনো ল্যাগিং ফ্রেম ড্রপের ইস্যুস আমরা এই ফোনটার ইউআই থেকে পাইনি। যাই হোক, এই ফোনটার ডিসপ্লে সাইজ হলো 6.78 ইঞ্চি সাইজের, এবং ডিসপ্লের প্যানেলটা কিন্তু 1 বিলিয়ন কালার প্যানেলের অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে। তার পাশাপাশি 120 Hz রিফ্রেশ রেট রয়েছে এবং
HDR10+ এর সাপোর্টও রয়েছে এবং এই ডিসপ্লে রেজুলেশন হলো 2800x1260 পিক্সেল। এই মোবাইলটা আমরা আউটডোরে একদম কমফোর্টেবল ভাবে ইউজ করতে পেরেছি, কোনো ধরনের কোনো লো ব্রাইটনেস জনিত প্রবলেম পাইনি। তবে একদম দুপুরবেলা কিছুটা আলো কম মনে হয়েছে, বাট সেটা খুবই স্বাভাবিক, বিকজ অনেক দুপুরবেলা আসলে কোনো ফোনেই পারফেক্টলি কাজ করে না। বাট আমরা আউটডোরে যখন ছবি তুলেছি তখন ডিসপ্লে থেকে কোনো ধরনের কোনো লো ব্রাইটনেস জনিত প্রবলেম পাইনি। তার পাশাপাশি ডিসপ্লে ঠিক উপরে রয়েছে পাঞ্চল সেলফি ক্যামেরা এবং এই ফোনটার রিয়ার প্যানেলে রয়েছিল ডুয়েল ক্যামেরা সেটআপ। শুনতে একটু কম মনে হতে পারে, বাট দুটো ক্যামেরাই 50 মেগাপিক্সেলের। তার মধ্যে একটা হলো 1.9 অ্যাপারচারের মেইন ক্যামেরা যেটাতে OIS রয়েছে, আরেকটা হলো 50 মেগাপিক্সেলের 2 অ্যাপারচারের আলট্রা ওয়াইড ক্যামেরা। এবং এই দুটো ক্যামেরা দিয়ে যখন আমরা ছবি তুলতে চাইছি, ছবির পারফরমেন্সের কথা বলতে গেলে কালার ডিটেলস খুব ভালোভাবে ধরে রাখতে পারে, কালার অ্যাকুরেসিও আমরা অনেক ভালো পেয়েছি। আউটডোরে যখন আমরা ছবি তুলেছি সেই ছবিগুলোর কালারও খুব ভালো ধরে রাখতে পারতেছিল। পোর্ট্রেট মোডে আমরা বেশ ভালো ছবি তুলতে পেরেছি, এজ ডিটেকশনও নাইসলি করতে পারতেছিল। তার পাশাপাশি ডাইনামিক রেঞ্জ অনেক ভালোভাবে কাজ করতেছে। আরেকটা বিষয় হলো এই ফোনে পোর্ট্রেট মোডে আপনি খুব কমফোর্টেবল ভাবে অ্যাপারচার কমাতে বাড়াতে পারবেন। সো সেই ক্ষেত্রে আপনি পিছনে কতটুকু ব্লার চাচ্ছেন এটাও বেশ ভালোভাবে কন্ট্রোল করা যায়, যেটা আমরা ভিভোর এর আগেও বেশ কিছু ফোনে দেখেছি। এই ফোনটা তো এই জিনিসটা খুব ইন্টারেস্টিং ভাবে ইউজ করা যায়। এই ফিচারটা বেশ কমফোর্টেবল। সেই সাথে ফোনটার রেয়ার প্যানেলে যে অরা লাইটটা রয়েছে এটা দিয়ে যখন আমরা ছবি তুলেছি বেশ ভালো ছবি তুলতে পেরেছি। অনেক সময় দেখা যায় একটু কম আলো প্রয়োজন হলে যদি একটু ফ্ল্যাশ লাইটের থেকে একটা ইমপ্রুভ লাইট থাকতো তাহলে ভালো ছবি তোলা যেত। সো এই অরা লাইটটা থেকে কিন্তু আমরা সেই সুবিধাটাই পেয়েছি এবং অরা লাইটে কিন্তু কালার চেঞ্জ করা যায়, মানে এটা অনেকটা RGBর মতোই, বাট হোয়াইট কালার থেকে ইয়েলো কালার পর্যন্ত অনেকগুলি কালারই করা যায়। মেইনলি আমরা ইয়েলো কালারের ছবি তুলে বা ওয়ার্ম টোন যেটাকে বলে এটাতে ছবি তুলে বেশি ভালো পারফরমেন্স পেয়েছি। তার পাশাপাশি এই ফোনটা সেলফি ক্যামেরাটাও কিন্তু 50 মেগাপিক্সেল এবং সেলফি ক্যামেরার পারফরমেন্সের কথা বলার আগে একটা কথা বলে রাখি, এই ফোনটা যে ভিডিও ক্যামেরা রয়েছে সেটাতে হাইস্ট 4K 30 FPS এ ভিডিও শুট করা যায়। আমরা 1080p 60 FPS এ ভিডিও শুট করেছি, ভিডিও পারফরমেন্স খুবই ভালো। আর মেইন ক্যামেরায় OIS থাকার কারণে আমরা বেশ স্টেবল ভাবে ভিডিও শুট করতে পেরেছি। সেই সাথে ফোনটাতে আরও রয়েছে টাইম ল্যাপসের মাধ্যমে ভিডিও শুট করার সুবিধা, রয়েছে ডুয়েল ভিউ ভিডিও মোডের মাধ্যমে ভিডিও শুট করার সুবিধা। সো আরও বেশ নানা রকম অনেকগুলো ফিচার এই ফোনে রয়েছে ভিডিও ক্যামেরা, এবং ভিডিও ক্যামেরার পারফরমেন্স আমাদের ওভারঅল ভালোই লেগেছে। এবং এই মোবাইলের ফ্রন্টে থাকে 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরার পারফরমেন্সের কথা বলতে গেলে খুব নাইসলি অবজেক্ট ফোকাস করতে পারতেছিল, কালার টোন কালার ডিটেলস ছবি তোলার পর বেশ ভালোভাবে ধরে রাখতে পারতেছিল। এবং তার পাশাপাশি এই ফোনটা সেলফি ক্যামেরা দিয়ে হাইস্ট 4K তে ভিডিও শুট করার অপশন রয়েছে। আমরা সেটাতে 4K তেও ভিডিও শুট করেছি, যথেষ্ট ভালো একটা ভিডিও পারফরমেন্স পেয়েছি। মোটামুটি স্টেবল ভিডিও শুট করা যায় এই ফোনটা সেলফি ক্যামেরা থেকে। দেন এই মোবাইলটাতে রয়েছিল ক্যামেরা 2 API সাপোর্ট। আপনি চাইলে ইন ফিউচারে ম্যানুয়াল ক্যামেরা Gcam অথবা LMC ক্যামেরা এই ফোনে ইউজ করতে পারবেন। দেন এই ফোনটার স্পিকার পারফরমেন্সের কথা বলতে গেলে সাউন্ডের লাউডনেস খুব ভালো ছিল, সাউন্ডের ক্ল্যারিটিনেস খুবই ডিসেন্ট লেভেলের ছিল, সাউন্ডের বেস বলেন সাউন্ডের ক্রিস্পিনেস বলেন যথেষ্ট ব্যালেন্স ছিল। ওভারঅল এই ফোনটার স্পিকারের সাউন্ডের পারফরমেন্স আমাদের কাছে যথেষ্ট ভালো লেগেছে। দেন এই ফোনটাতে রয়েছিল 5000 mAh ব্যাটারি এবং সাথে রয়েছিল 80 ওয়াটের ফাস্ট চার্জার, এবং 80 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে এই ফোনটি আমাদের সম্পূর্ণ চার্জ করতে অ্যারাউন্ড 45 মিনিটের মতো সময় লেগেছে। তবে 50% চার্জ করতে 18 থেকে 20 মিনিটের মতো সময় লেগেছে, যেটা অনেক সময় তাড়াহুড়া করে যদি একটু টাইম কম থাকে তখন একটু দ্রুত চার্জ হলে কিন্তু কাজে দেয়। যাই হোক, ফোনটা আমরা টুকটাক বা বেসিক ইউজ করে প্রায় 2 দিনের কাছাকাছি চার্জ ব্যাকআপ পেয়েছি, যেটা খুবই ইন্টারেস্টিং ছিল। এবং সেই সাথে ফোনটা যখন আমরা অনেক হেভি ইউজ করেছি, মানে ইন্টারনেটের ডাটা দিয়ে মোবাইল গেমিং করেছি বা লং টাইম ভিডিও দেখেছি, তখন এই ফোনটার স্ক্রিন অন টাইম পেয়েছি অ্যারাউন্ড 8 ঘন্টার মতো। এই মডেলতে রয়েছিল স্ন্যাপড্রাগনের 7 Gen 3 প্রসেসর, যার ট্রানজিস্টর সাইজ হলো 4 ন্যানোমিটার, এবং জিপি হিসেবে মোবাইলটিতে রয়েছে অ্যাড্রিনো 720। মোবাইলটির আন্তর্জাতিক স্কোর পেয়েছি আমরা 8,04,478। সেই সাথে মোবাইলটার বেঞ্চমার্ক স্কোর আমরা স্ক্রিনে শেয়ার করে দিয়েছি। এই ফোনটার গেমিং পারফরমেন্সের কথা বলতে গেলে মেনলি ভিভোর এই ধরনের ফোনগুলো সবাই আমরা ফটোগ্রাফির জন্য কিনে থাকি, বাট তাও আমরা টুকটাক গেমিং প্লে করেছি। গেম করতে যাই, স্পেশালি পাবজি গেমসটা মোটামুটি বেশ ভালো গ্রাফিক্স সেটিংয়ে সাপোর্ট করে, এবং ওই গ্রাফিক্স সেটিংয়ে আমরা এই ফোনটাতে পাবজি গেমসটা খেলেছি একদম কমফোর্টেবলভাবে, বাটারি স্মুথ পারফরমেন্স পেয়েছি। লং টাইম গেম প্লেতে ফোনটা হালকা পাতলা হিট হয়, বাট হিট হলো এই ফোনে ল্যাগ করে না, যেটা আমার কাছে অনেক ভালো লেগেছে পাবজি গেমসটা খেলার সময়। তার পাশাপাশি ফোনটা দিয়ে আমরা অ্যাশফান গেমসটা খেলেছি, কালার অ্যাকুরেসি অনেক ভালো ছিল, এবং 3D কার্ভ প্যানেলে ডিসপ্লে হওয়ার কারণে গেম প্লে করার সময় কিন্তু অনেক ভালো লাগতেছিল। এবং মোবাইলটাতে আমরা এই ফুটবল গেমসটা খেলেছি, সেটা আমাদের কাছে যথেষ্ট ভালো লেগেছে। আপনাদের কাছেও যারা এই ফুটবল গেমস খেলে থাকেন ভালো লাগে, বিকজ এই ফোনের ডিসপ্লের কালার অ্যাকুরেসি অনেকই ভালো। এবার এই ফোনটার প্রাইসের কথা যদি বলতে চাই, বাংলাদেশ মার্কেটে অফিসিয়াল এই ফোনটা একটা ভেরিয়েন্ট এসেছে, সেটা হলো 12GB RAM 256GB স্টোরেজ ভেরিয়েন্ট, যার র্যাম টেপেল PDDR4X এবং স্টোরেজ টাইপ হলো UFS 2.2, এবং এই ফোনটার অফিসিয়াল প্রাইস হলো
59,999 টাকা। এবার চলো আমরা জেনে নিই এই ফোনটা ইউজ করতে যে কি ল্যাকিংস আমরা পেয়েছি এবং তার পাশাপাশি এই ফোনটা কি বেস্ট সাইড রয়েছে। প্রথম জন্য আমরা জেনে নিই এই ফোনটার কি ল্যাকিংস রয়েছে। মেইনলি ভিভো ফোন আমরা যারা কিনে থাকি, স্পেশালি এই ভি সিরিজের ফোনগুলো মানে এই প্রিমিয়াম ফোনগুলো, তারা কিন্তু মূলত ফটোগ্রাফিটা ইম্পর্টেন্সি দিয়ে কিনে থাকি বা ভিডিওগ্রাফিটা আমাদের অনেক প্রয়োজন হয়। সো আমি সেই হিসাবে মনে করি এই মোবাইলটার ফ্রন্ট প্যানেলে যে সেলফি ক্যামেরাটা রয়েছে এটাতে যদি ওএস থাকতো তাহলে খুবই ভালো হতো। তার পাশাপাশি এই ফোনটার প্রাইস বিবেচনায় যে স্টোরেজ টাইপটা দিয়ে এসেছে UFS 2.2, এটা যদি UFS 3 ক্যাটাগরি হতো তাহলে আরও ভালো হতো এবং সর্বশেষ অফিসিয়ালি বাংলাদেশ মার্কেটে যদি আরেকটু কম প্রাইসে লঞ্চ হতো তাহলে আরও ভালো হতো। যদিও ডলারের প্রাইস বা মার্কেটের অবস্থা এখন অন্যরকম, দ্যাটস ওয়াই প্রাইস বেশি, বাট একটু কম হলে আসলে পারফেক্ট ডিল হতো। দেন এই ফোনটা যদি আমি বেস্ট সাইডের কথা বলি, নাম্বার 1 এই ফোনটার ডিসপ্লে, কার্ভড অ্যামোলেড প্যানেল ডিসপ্লে, কালার কোয়ালিটি খুবই ভালো। 1 বিলিয়ন কালার ডেপথ থাকা প্যানেল ইউজ করার কারণে আমরা ভিডিও যখন ওয়াচ করেছি বা মিডিয়া যখন কনজিউম করেছি আমাদের কাছে খুবই ভালো লেগেছে। তার পাশাপাশি অনেক লং টাইম ইউজের চার্জ ব্যাকআপ অনেক ভালো পেয়েছি, আর 80 ওয়াট চার্জার থাকার কারণে কিন্তু খুব দ্রুত আবার ফোনটা চার্জও করতে পেরেছি। আর গেমিংয়ের কথা বলতে গেলে গেমিং পারফরমেন্স যথেষ্ট ভালো ছিল। আমরা পাবজি গেমসটাই বেশি খেলেছি এবং পাবজি গেমের পারফরমেন্স আমরা অনেক ভালো পেয়েছি, আর অন্যান্য গেমসের কালার অ্যাকুরেসিও যথেষ্ট ভালো ছিল। সো এইসব গেমস খেলে আমাদের অনেক ভালো লেগেছে। আর ফটোগ্রাফি পারফরমেন্সের কথা বলতে গেলে ওভারঅল সব দিক বিবেচনায় ঠিকঠাক আছে। একটু আগে আমরা ফটোগ্রাফি নিয়ে কথা বলেছি আমাদের ক্যামেরা সেকশনে, সেখানে যে আলোচনাগুলো দেখে নিতে পারেন তাহলে আপনাদের ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে যে এই ফোনটার ক্যামেরা পারফরমেন্স কেমন। তবে এই ফোনটার ভিডিও ক্যামেরা আমার কাছে আবার দুর্দান্ত লেভেলের ভালো লেগেছে। সেই সাথে এই ফোনটার ইউআই পারফরমেন্স যথেষ্ট স্মুথ, অ্যান্ড্রয়েড 14 ভার্সন এসেছে, তার পাশাপাশি ফান্টাচ OS 14 রয়েছে। সো বাটার স্মুথ পারফরমেন্স পেয়েছি আমরা ইউআই থেকে। এখন হলো সব কথা শেষ কথা, এই ফোনটা আসলে কাদের জন্য কেনা উচিত হবে। মেইনলি যারা প্রিমিয়াম ফোন আমরা কিনে থাকি, কেন কিনি? লং টাইম ইউজ করার জন্য। সো যারা আপনারা লং টাইম এই ফোনটা ইউজ করতে চান, মোটামুটি ভালো ক্যামেরা পারফরমেন্স চাচ্ছেন, টুকটাক ভিডিও করে থাকেন এবং সেই সাথে যদি আপনি গেমিং করেন এবং স্টাইলিশ হালকা পাতলা একটা ফোন নিতে চাচ্ছেন এবং আপনার অফিসিয়াল বাজেট যদি 55-60 হাজার টাকার মতো হয়, তারা চাইলে Vivo V30 এই ফোনটা নিতে পারেন। সো এই হলো আমাদের আজকের ভিডিও। কেমন লাগলো আপনাদের কাছে Vivo V30 5G এই মোবাইলটি, সেটা কিন্তু অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।